শুভ সকাল সবাইকে, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটি ভিডিও শুরু করছি। আর ভিডিওটা তোমরা ভালো সবাই তো জানোই, আগের ভিডিওতে দেখেছো আমরা হসপিটালে ভর্তি। তা আজকে বললো আমাদেরকে ছুটি দিয়ে দেবে, কারণ আমাদের তো ওখানে ওপিডি আছে ওই হসপিটালে। তা রিমিকে আমি বলছি, মা তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে নাও, আমাদের তো ছুটি হয়ে যাবে। আর নার্স এসে না খুব তাড়াতাড়ি করছে। রিমির কটা ওষুধ ছিল বললো ফেরত দিতে হবে, তাই রিমির বাপি চলে গেল। আর আমি রিমিকে কলা আর বিস্কুট, ওর বাপি নিয়ে এসেছিলো সকালবেলা আসার সময় আমার জন্য চা আর কলা আর বিস্কুট। তা রিমি কলা আর বিস্কুট খাবে না, তা আমি বলছি এখন একটু যদি গরম গরম ফুলকো ফুলকো লুচি হতো, আমি ওর সাথে আর কি মজা করছি। আর একটু যদি তরকারি হতো খুব ভালো হতো না, বাইরের খাবার তো দেবো না তোমরা জানো। তাই বিস্কুট আর কলা নিয়ে এসে, ওটা খাবে না বলছে, তাও খেয়েছে, একটা কলা দুটো বিস্কুট। আর পল্লবের বাবা দাদাভাই চলে এসছে। দেখো রিমিকে কত ভালোবাসে। রিমির বাপি যেহেতু ব্যস্ত ওইদিকে ছুটির বিল পেমেন্ট করবে, ব্যস্ত, সেই কারণে দাদাভাই ইডলি নিয়ে এসছে রিমির জন্যে। দুটো নিয়ে এসেছিলো। আমরা বলছি না, আমি সেরকম একটা ইডলি ভালো লাগে না, আর এখানে খেতে খেতে এগুলো আমি যেহেতু অনেক বছর ধরে আসি, এইসব আমার ভালো লাগে না খেতে। তা একটা ইডলি রেখেছি, চারটে ছিল, রিমি আমি ওর বাপি খেয়েছি, আর কিছুটা নিয়ে নিয়েছি, ও পরে খাবে। কারণ ইডলিটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে। আমি কিন্তু ঘরে রিমিকে ইডলি বানিয়ে দিই, মাঝে মধ্যে স্কুলে টিফিন দিয়ে দিই। এটা খুব একটা পেটে থাকার ভালো, তেল ছাড়া জিনিস তো, এটা ভালো একটা উপকার। দাদাভাই আর রিমির বাপি চলে গেল বাইরে। আর এইদিকে আমি আর রিমিকে রেডি করে দিয়ে আমি আর কি রেডি হব, ওইভাবেই তো মাথাটাতে আঁচড়াতে পারি না। আজকে 3 দিন ধরে সেরকম চিরুনি টিরুনি কিছু নেই আমার কাছে। তা রিমি আর আমি রিমির রিপোর্টগুলো দেখছিলাম, এই কয়েকদিন রিমির যা কী রিপোর্ট হয়েছে। আর দেখলাম রিমির বিএমটির সব রিপোর্ট এখানে তুলেছে, আমরা তো এখনও তুলিনি। আমরা জানি আমরা যাওয়ার আগে তারপরে রিপোর্ট তুলব। শুভ সকাল, এখন 11টা বেজে গেছে। জানি না ওই সিএমসিতে গিয়ে আর ডাক্তার ধরতে পারবো কি না। আলট্রাসোনোগ্রাফও হয়নি, ব্লাড টেস্টও হয়নি। এখানে বিল পেমেন্ট করতে করতে ওরা সেই সকালতে বলছে ছুটি ছুটি, এখনও পর্যন্ত রিমির বাপি নিচে গেছে ছুটির কাগজ কমপ্লিট করতে, টাকা পয়সা কমপ্লিট করতে। এরকমই হয় ছুটির দিনকে, যখন ছুটি দেবে তখন কাগজ বিল পেমেন্ট করতে করতে এরকমই লেট হয়ে যায়। জানি না ওই সিএমসিতে গিয়ে পারবো কি না, নাহলে আবার যদি না পারি কালকে আবার তো তোমরা জানো রিমির হচ্ছে ওপিডি আছে মঙ্গলবার, তখন আবার বলতে হবে নেক্সট হচ্ছে ওপিডি, আবার ডেট দিতে। তাও চেষ্টা করবো ওখানে গিয়ে, যদিও আলট্রাসোনোগ্রাফ না করতে পারি, আর একটা রিপোর্ট যে ছিল ওটাও যদি না করতে পারি, মেন রিপোর্টগুলো তো আসবে, ওগুলো তো জানতে পারবো যদি গিয়ে ধরতে পারি। মনে হয় না ধরতে পারবো, কারণ এখানেই 11টা বেজে গেছে, এখনও আসবে, তারপরে ওই অবধি যাবো। যাই দেখা যাক কি হয়, রিমির বাপি আস। এরকম করতে করতে না আমাদের প্রায় 12টা বেজে গেছে এখান থেকে ছুটি দিতে। আর বেরিয়ে এখানে আমার ক্যামেরাটা ঠিক মতন হয়নি। সিকিউরিটি গার্ড জানোই তো, ওদের যেটা ডিউটি ওরা সেটা দেখবে, কত নম্বর পেশেন্ট, কত নম্বর রুমে ছিলাম, ওরা দেখে তারপরে আমাদেরকে ছেড়েছে। ওখান থেকে আমরা 1 ফ্লোরের থেকে চলে এসেছি 5 তলায়, যেটা আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্ট ডে কেয়ার। সুবিধা অসুবিধা হলেই ডে কেয়ারে নিয়ে আসতে বলছে, রাত বা বেরাতে, এর জন্যই তো এখানে আমাদের থাকা। রিমি আর রিমির বাপি ভিতরে চলে গেল, ওরা ব্লাড স্যাম্পেল টেনে, জানোই তো যে ওই ব্লাড স্যাম্পেলটাই মেন, ওখানে ডাক্তার দেখবে। তা আমরা ওখান থেকে ব্লাড স্যাম্পেলটা টেনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম 12:30টার সময়। আবার গিয়ে ওখানে আমাদেরকে আলট্রাসোনোগ্রাফ করতে হবে, তারপরে কিন্তু ওখানে ডাক্তার দেখবে। আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠতে না উঠতেই না রিমির বাপি তো জানো 2 দিন বাইরে ছিল, ঠিক মতন ঘুম হয়নি, রাত 1টা নেই 1:30টা নেই ওষুধ আনতে হয়। আর রিমিও ঘুমিয়ে পড়েছে, রিমির বাপিও না ঘুমিয়ে পড়েছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজন। আর আমি ওদের বাসে না ফটো তুলছিলাম, তা রিমির বাপি দেখি তাকিয়ে পড়েছে যেই ফটো তুলছিলাম। তা আমি আর ফটো তুলতে পারিনি, যে দেখাবো তুমি নাকি বলে ঘুমাও না, আমি একটু মজা করছিলাম। আর এদিকে পুরনো সিএমসিতে নেমে এখন তাড়াতাড়ি করে, যেহেতু ব্লাড টেস্টও হয়ে গেছে টেনশন নেই, এখানে আমি চলে এসেছি রিমির আলট্রাসোনোগ্রাফি করতে। কাগজ জমা দিয়ে বাইরে বসে আছি। আর রিমির বাপিকে বলে আসলাম তুমি ওটা টিকিটটা এন্ট্রি করে দেখে আসো ডাক্তার আছে নাকি, কারণ এখানে 2টো বেজে গেছে। তা বললো ঠিক আছে। আমি বললাম 2 জন 2 দিকে থাকি। তা এখানে আমি এই কাগজটা জমা দিয়ে আমি বসে আছি। আর এখানে দেখো, এটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা।
ওই যে এমআরআই হয় না ভিতরে, যে বলে জানো মা, আমার যে রিমির তো 2-3 বার এমআরআই হয়েছে। বলছে আমার মানে ওর তো অনেক অপারেশন হয়েছে, এখানেও 2021-এ একটা অপারেশন হয়েছে, তখনও ওর এমআরআই করেছিল এখানে। খসে পড়েছি প্রায় কেমন যেন বাচ্চাদের ওই যে এমআরআইটা ওখানে আমি দেখছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওটা হচ্ছে খেলার জায়গা। আর এখনও মানে প্রায় 2:30 বেজে গেছে, যেহেতু ডাকছে না, তা রিমির বাপি উকি ঝুঁকি মারছে কি করবে। এখনও ওরা আর কি টিফিন টাইমে চলে গেছে, আমাদেরই তো আসতে লেট হয়েছে। ওখান থেকে যদি বিল পেমেন্ট না করে ছুটি না দেয় তাহলে তো আসা যাবে না। তা এখানে যেহেতু ওরা টিফিন টাইমে 2টোর সময় সব চলে গেছে, আমাদের একটু বসতেই হবে, আধা ঘন্টা লেট হয়ে গেছে। আর প্রায় আধা ঘন্টা মতন বসে থাকার পরে রিমি দাসের নাম এসছে, তারপরে ওর বাপি আর হচ্ছে রিমি চলে গেল। তারপরে ওখান থেকে টেস্ট হওয়ার পরে আমরা এখানে চলে এসেছি। আসার পরে এখানে রিমির যে ডাক্তার দেখবে, আগের দিন দেখেছো যে লিভারের ডাক্তার দেখবে, সেই ডাক্তারের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তাই জানি 1 ঘন্টা কমসে কম রিপোর্ট আসতে লাগবে, আলট্রাসোনোগ্রাফি। তাই এখানে আমরা বসেছিলাম। আর দেখো প্রায় 3টে বেজে গেছে, তাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর তারপরে আস্তে আস্তে যখন দেখলাম একটু ভিড়টা কমলো, যখন 3:30 বাজে, তখন আমরা ভিতরের দিকে আসলাম, যে এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন। আমার তো পরিস্থিতি দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। আর রিমিরও ক্রিম টিরিম ঠিক মতন মাখানো হচ্ছে না। ঘরে গিয়ে স্নান করে ভালো করে ক্রিম টিরিম তারপরে মাখাবো। স্কিনের না হলে প্রবলেম হয়ে যাবে, সেটাও একটা টেনশান থাকে, যেহেতু 1-2 দিন ঠিক মতন ক্রিম মাখাতে পারিনি। আর এদিকে রিমির দেখো যেখানেই যাই এরকম ওষুধের সব বাক্স, 2টো বাক্সই ওষুধের নিয়ে নিয়ে যেতে হয়। তা আমি বললাম মা একটু ইডলিটা ছিল ওটা খেয়ে তারপর ওষুধটা খাও, অল্প একটু কিছু খাও। আর কলা ছিল, কলাটা খাইয়ে ওর ওষুধটা খাওয়ালাম, কারণ খালি পেটে তো ওষুধ খাওয়ানো যায় না। আর ওষুধটা খাইয়ে এখানে বসে আছি, যে কখন ডাক্তার ডাকবে। তা রিমির বাপি বলছে কি ডাক্তার ডাকুক বা না ডাকুক, আমি এখন ডাক্তারের কাছে চলে যাব, গিয়ে বলবো যে আমাদের ওরকম ছুটি হলো। যেহেতু রিপোর্টটা শুধু আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে আমরা এরকম ভর্তি ছিলাম, উনি তো আর জানে না। তা প্রায় 3:30-4টে বেজে গেছে। তারপরে আমরা ভিতরে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমি বললাম তুমি ভিতরে যাও, আমি ওষুধটা থুয়ে আসি। আর এই যে রিমির ডাক্তার, আমি একটুখানি 1 সেকেন্ডের মতন ভিডিও করেছিলাম। আর রিমির ডাক্তার দেখার পরে রিমি ওর বাপির সাথে দুষ্টুমি করতে করতে নিচে নামলো। ডাক্তার দেখানোর পরে এখন তো ঘরে যেতে হবে, স্নান করতে হবে, রান্না করতে হবে, কত টেনশন। তা আর কি করব, তারপরে অটো ধরে আমরা এখান থেকে অটোটাই ধরি। এভাবে হেরে যাই, যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়ে। অটো ধরে আমরা হচ্ছে যদি গাড়ি ফোন করি, কিন্তু গাড়ি সবসময় থাকে না, গাড়ি টাইম টু টাইম থাকে। আমরা হচ্ছে রিমির বাপি বলে যে থাকবে, গাড়ির আশা করতে হবে না, 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যাই। গাড়ি কখন আসবে কি না আসবে সেই অপেক্ষা করতে হবে 1 ঘন্টা। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে চলো। আর আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। এখন আবার স্নান করতে হবে, রান্না করতে হবে, রিমিকে খুব তাড়াতাড়ি খেতে দিতে হবে, কারণ মেয়েটা আমার খায় না 2 দিন ধরে। বন্ধুরা এই আসলাম, 5:30 বেজে গেছে। এখন রিমিকে আগে স্নান করাই, আমিও স্নান করি, তারপর তোমাদেরকে সব বলছি। সেই সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম, আর ওই ইডলি আর কলার বিস্কুট। এই 5:30 বাজে, আগে ও চান করে ওদেরকে চাটা করে দিই, তারপরে সব কিছু বলছি, রিপোর্ট কি আসলো না আসলো। আজকে তো ভাবতেই পারিনি ছুটির পরে যে ডাক্তার দেখাতে পারবো। যাই হোক, অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে, যে না আজকে ডাক্তার তো দেখাবোই, ডাক্তার দেখিয়ে তারপরে আসলাম। এদিকে আমার দেখো স্নান হয়ে আমি তাড়াতাড়ি করে চা করতে চলে আসলাম। আর এদিকে একপাশে চা বসিয়ে দিলাম, আর একপাশে যে দুধ ছিল, কালকে যে দুধটা রেখেছিল রিমির বাপি, সেই মানে আমাদের হসপিটাল থেকেই দুধটা দেয়, তোমরা তো জানো। আমার না সৃষ্টির মাকে বলতে মনে নেই যে দুধটা একটু জাল দিয়ে দিতে। যাই হোক, মাথা ঠিক ছিল না সেই সময়, দুধের কথা মনেই নেই। তা ছানা কেটে ছানা হয়েছে, ছানাটা রিমির বাপিকে দিয়ে দেবো। রিমি তো দুধ জাতীয় কোনো জিনিস খেতে পারবে না, 3 মাস। তা আর দুধও নেই, কি চা করব, লিকার চাই। আর রিমি তো লিকার চা খাই, তোমরা জানোই বেশ। এর লিকার চা আদা দিয়ে করেছি, খুব টেস্ট লেগেছে। এই যে এই বাচ্চাটা না, এদের গল্প একদিন তোমাদের সাথে শেয়ার করব।
এরা যেন খুবই গরিব। এরা হচ্ছে উপরে থাকে, আমাদের এখানে রান্নাবান্না করে। 3টে বাচ্চা তো, একদম ছোট ছোট 3টে বাচ্চা। এরও কিন্তু বিএমটি হবে। তা সৃষ্টির মার কাছে বিস্কুট নেই, আমি আর সৃষ্টির মায় ওদেরকে না যা খাবার লাগে আমরা দেওয়ার চেষ্টা করি যতটা পারি। এদেরকে না আর কেউ দেয় না। আর এদের গল্প তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। রিপোর্ট কি আসলো পুরো ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিই। জানোই তো টেনশনে ছিলাম সেই এই রিপোর্টটা আসবে আসবে করে। লিভারের যে রিপোর্টটা খুব কষ্ট করে মানে ছুটি দিয়ে দেবে জানি, কিন্তু এখানে সিএমসিতে এরকমই নিয়ম, বিল মিটাতে মিটাতে একটু টাইম লেগে যায়। তারপরে তো বিল মিটিয়ে সব কিছুই হয়ে গেলো, আলট্রাসোনোগ্রাফিরা সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়ে গেলো। আমিও তো সেরকম মেয়ে, মানে ডাক্তার যখন বলেছি দেখাবো তা আজকে দেখিয়েই ছাড়বো, সে 5টা বাজুক 6টা বাজুক, ডাক্তার দেখিয়েই ছাড়বো। কারণ নাহলে আমার মানে খুঁতখুতানি মানে একদম মানে এত টেনশান এত মানে রাখা যায়। তা এমনি প্রচুর পরিমাণে ওর দাঁত দিয়ে ব্লিডিং হয়েছে। খালি একটাই ভয় পাচ্ছিলাম, না বলে ইনফেকশন না বলে ইনফেকশন। ঠাকুরের আশীর্বাদে ওটা বলেনি, বললো ওর না একটা দাঁত পড়ে গেছে, নিজেও টের পায়নি, ওকে গিলেই খেয়ে ফেলেছে নাকি, ওখানে একটা তো দাঁত নেই। আর ওখানে যে পাথর জমে মতন ওরকম হয়েছে। বললো দাঁতের ডাক্তার দেখিয়ে ডেন্টিস্ট প্রফেসর দেখিয়ে ওখানে একটু ইয়ে করে দেবে, পোটিং করে দেবে, ঠিক হয়ে যাবে। যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমি ঘরে রাখিনি, নিয়ে চলে গেছি তাড়াতাড়ি। প্রচুর পরিমাণে একটু হিমোগ্লোবিন 1 পয়েন্ট কমে গেছে, আবার ঠিকঠাক কত মতন খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। আর যেটা মেন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করলো, আর যে ব্লাড টেস্টে এসেছিলো ওর যে বললাম না লিভারের, ওটা আমাদের 50-100 থাকলেও কোনো অসুবিধা নেই। ওর সেখানে 152 না, ওর পরে আমি ডায়েরিতে দেখছি ওর 158 হয়ে গেছিলো। কিন্তু তারপরে কালকে ওখানে সিএমসিতে মানে ওর হিমোগ্লোবিনটা কমার কারণ আছে। কারণ আমাদের কলকাতায় যেমন আন্দাজে মুখের উপরে ওষুধ দিয়ে দেয়, এখানে কিন্তু মুখের উপরে ওষুধ দেয় না। এখানে আসার সঙ্গে সঙ্গে আগের দিন 8,000 টাকা টেস্ট করলো। তারপরে পরশু দিনকে সকালবেলা যে আমি ভর্তি হলাম, 2 দিনের ভিডিও আমি একসাথে দিয়েছিলাম কালকে। তা এখানে কিন্তু ব্লাড স্যাম্পেল টানে, টেস্ট করে তারপরে ওষুধ দেয়। এত পরিমাণে ব্লাড টেনেছে, মানে এখানেও প্রথম দিনকেই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওরকম 6 থেকে 7,000 টাকা ব্লাড টেনেছে। তারপরে মানে সকালে টানছে, বিকালবেলা ব্লাড নিচ্ছে। ভাগ্যিস বলে না ওই যে এই বুকের চ্যানেলটা কিন্তু এর জন্যই রাখে যে সুবিধা অসুবিধার জন্যে। একদিন অ্যানা ম্যামও ওকে বলছিল যে বুকের যে ওর যে চ্যানেলটা করা রয়েছে বুকে, বলে এটা তোমার বন্ধু, এখন তোমার চলার বন্ধু। আজকে যদি বিপদ আপদ হয়, এই যদি চ্যানেলটা না থাকতো কত যে হাতে সুই ফুটাতো। সেই তোমরা তো দেখেছো রিমির যে প্রথম অপারেশন, সেকেন্ড অপারেশন হয়েছে, আমি ওষুধ আনতে গেছি রাত 1টার সময়, কীভাবে তোমরা যদি নিচের ভিডিওগুলো দেখো, মেয়েটা আমার কী কান্না কী কষ্ট পেয়েছে টনসিল অপারেশনের পরে, নাক অপারেশনের পরে। তা ওই দিক দিয়ে বুক থেকেই ব্লাড নিয়েছে এত পরিমাণে, একেতে মুখ দিয়ে এত পরিমাণে ব্লাড বেরিয়েছে, তারপরে টেস্ট করার জন্য এত পরিমাণে ব্লাড নিয়েছে। ওই রিপোর্টটা কি হয়েছে এবার বলছি তোমাদেরকে, ক্লিয়ারভাবে বলে দিই রিপোর্টটা। লিভারের ওটা মানে লিভার তো বড় হয় না, লিভারের ভিতরে যেটা থাকে স্পিলিং ওটা। তা মানে ওর যে বললাম তো ওটা সাইড ডিফেক্ট হয় ওষুধ খাওয়ানোর জন্যে, কেমো, তারপরে বনমেরু ট্রান্সপ্ল্যান্টের পরে যে ওষুধ, এখনও তো বাক্স বাক্স ভর্তি ওষুধ তোমরা দেখছো খাচ্ছে। কিছু কিছু ওষুধ আস্তে আস্তে বন্ধ করছে, 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। তার মধ্যে ওর আজকে 73 দিন, হ্যাঁ 73 দিন হলো বনমেরু ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, 73 দিন। তা ওই হচ্ছে একটা ওষুধ না, রিপোর্ট কিন্তু একদম পুরো নর্মাল হয়ে গেছিলো, 80/100 এরকম এসেছিলো, একদম নর্মাল হয়ে গেছিলো। আজকে সকালবেলা একটা ওষুধ সিস্টার খাইয়েছে, ওই ওষুধটা ওটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। ওটা যেই খাইয়েছে সকালবেলা, ওটা খাওয়ানোর পরে টেস্ট করেছি, আবার ওটা বেড়ে গেছে। তা বললো ইমিডিয়েটলি এটা বন্ধ করে দিতে বলবে। আর ও তোমরা তো জানোই, যারা মেন থ্যালাসেমিয়া, যারা মেজর রিমির মতন, তাদের তো 5 থেকে 6 মাসের মধ্যে তাদের ব্লাড চালু করতে হয় জন্মের পরে। আর ওরা জন্মের পরের থেকে তো নিজের রক্ত তো তৈরি হয় না, আমরা ওকে রক্ত দিই, তারপরে ও বেঁচে থাকে। আমরা যত ট্রিটমেন্ট ভালো করবো তত ভালো থাকে। এবার রিমির লকডাউনে তখন তো আমি মানিকতলায় যেতে পারতাম না, হোল ব্লাড দিতাম রানাঘাটে, তারপরে বনগাঁতে, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে হোল ব্লাড দিতাম। তখন তো প্যাক্সেল আরবিসি যেটা, সেটা তো ওই সব জায়গায় পাওয়া যায় না, এখন ইদানিং চালু হয়েছে, 6 মাস হলো। তা ওইটা একটা মানে এত বছর ধরে একটা বাচ্চা 5 মাস থেকে, এটা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারা জানে যে ওদের স্পিলিংটা বেড়ে যায়, অপারেশন করতে হয়, সব কিছু করতে হয়। তা ওর আয়রনটাও বেশি ছিল। তোমরা হচ্ছে মানে
প্রাইভেট ওয়ার্ডে ওর আয়রনটা বের করে তারপরে কিন্তু ওকে বিএমটি রুমে ভর্তি করেছিল। তা বললো একটু আয়রনটা বেশি আছে, অসুবিধা হবে না, আমি সব কম্পিউটারে তুলে দিলাম, কালকে স্যার ওষুধ দিয়ে দেবে। যেটা তোমরা জানো যে থ্যালাসেমিয়া মা বাবারা জানো যে ডেসিডক্স খেতে হয় থ্যালাসেমিয়া বাচ্চাদের, খাওয়া মানে ভোরবেলা যেটা খেতে হয় ডেসিডক্স ফলের রস বা জল দিয়ে। বললো তুমি ডেসিডক্সটা 2-3 মাস খাও, ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না, একটু আয়রন আছে। মাত্র তো তোমার এত বছর জন্মের থেকে একটা বাচ্চার 12-13 বছর, এক যুগ পার হয়ে গেছে, তাকে লোকের রক্ত দিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। এবার আমি দেখো, অনেকেই বলে কি আজকে তুমি থ্যালাসেমিয়া, তুমি বিএমটি করেছো, তুমি এই ট্রিটমেন্টগুলো করছো, অনেকেই আছে এর থেকেও রিপোর্ট খারাপ হয়, তারা ট্রিটমেন্ট করে না, বা তারা আমার থেকেও ভালো ট্রিটমেন্ট করে, আমি সবার কথাই বলছি। অনেক থ্যালাসেমিয়া মা বাবারা আছে ট্রিটমেন্ট করে না, বা আমার থেকে যারা মানে যাদের অনেক পয়সা করে যাচ্ছে, আমার তো কিছুই নেই, আমি সরকারি হসপিটালে এত বছর ব্লাড দিয়েছি, যে এই ট্রিটমেন্টগুলো তারা করেই না, তারা জানেই না। আজকে তুমি জানো, তুমি পায়ের নোকের থেকে ডাক্তার বুঝিয়ে 1.5 ঘন্টা মতন কথা বলো যে তুমি পায়ের নোকের থেকে মাথা পর্যন্ত তোমরা দেখছো আমি ট্রিটমেন্ট করছি। তা বললো অসুবিধা হবে না, তোমাদেরকেও ক্লিয়ার বললাম যে এটা থ্যালাসেমিয়াদের বাচ্চাদের হয়েই থাকে। তা যতই হোক আমার তো টেনশন হয়। বললো 2 মাস মতন ওকে ডেসিরক্স চালু করো, ডেসিরক্সটা খালি পেটে সকালবেলা খাবে, আয়রন ওষুধটা, তাহলে কমে যাবে। আর এমনি কোনো অসুবিধা নেই। আবার সামনের সোমবার বলছি, ডিসেম্বরের 2 তারিখে আবার লিভারের ডাক্তার আর একবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর এখানে তো রয়েছি, দেখাতে কোনো অসুবিধা নেই, 800 টাকা শুধু প্রফেসরের অ্যাপয়েন্টমেন্ট, এটাই তো। আর তারপরে তো কালকে দেখি স্যার কি ওষুধ দেবে। কালকে তো রিমির ওপিডি, মঙ্গলবার ড্রেসিং সব কিছু আছে। আর পল্লবের মা আজকে আসেনি, পল্লবের বাবা দাদাভাই এসেছিল। আর তোমরা যারা কমেন্ট করছো যে ওদের পাশে থাকবে, অবশ্যই আমি আমার জীবন থাকতে, আমরা দুইজন রিমির বাপি, আমরা আমার জীবন থাকতে আমি ওদের পাশে থাকবো। আর পল্লবের তো শ্বাসকষ্ট হচ্ছে, আর আমার ভিডিও ওর ঠাম্মা দেখো না, ওর ঠাম্মারও তো বয়স হয়ে গেছে, সব কিছুই আমাদের একটা সামঞ্জস্যের মধ্যেই পরে কথাটা বলতে হবে। এবার ওর খুবই শ্বাসকষ্ট। আজকে যখন ওর বাবা এসেছিলো বলছিল ওকে যে স্নান করায়, মানে আর কি গা মুছাচ্ছিল, বললো আমি দেখে আসলাম গাটা মুছাচ্ছিল। মেয়ে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে পল্লবের জন্য, রিমিরও টেনশন হয়, ও ছোটো মানুষ যতই হোক, আসার সঙ্গে সঙ্গে বলে জেঠু ভাই কেমন আছে। তা বললো আমি দেখে আসলাম, ওকে স্নান টান করিয়েছে, যাই হোক নড়াচড়া করছে, মানে হালকা পাতলা করছে। ও শ্বাসকষ্ট, মেন হচ্ছে শ্বাসকষ্ট, ওকে বড় বড় ম্যাশিং নাকে বসিয়ে, আমি ফটোর মধ্যে যা দেখলাম, ওখানে তো ঢুকতে দেয় না কাউকে। আর কালকে রিমির ওপিডি আছে। তোমরা ঠাকুরের কাছে প্রচুর প্রচুর পরিমাণে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো পল্লবের যেন, ওর মায়ের সন্তান মায়ের বুকে যেন ফিরে আসতে পারে। এইটুকুই পল্লবের মা খালি একটা কথা এটা বলে যে আমি মানে ওই পৃথিবীতে আসলো, এখনও তো ওর অনেক কিছু দেখার বাকি, সত্যি তো ওর অনেক কিছু এখনও দেখার বাকি। ওর তো বয়সটা মাত্র 2 বছর। আর এখনও খেতে যাব, রিমি ঘুমিয়ে পড়েছে, খেয়ে দে এখন আবার খেতে যাব, 8:30 বাজে, বেশি বাজে না। রিমির জন্য ভাত নিয়ে আসবো, আমরা খেয়ে দে, ও একবার খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি ফ্যানটা বন্ধ করে তোমাদেরকে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি কালকে খুব ভোরে উঠতে হবে, রান্নাবান্না করতে হবে। দিদিভাই দাদাভাইয়ের জন্য নিয়ে যাব, পল্লবের মা বাবার জন্য রান্না করে নিয়ে যাব, আমাদের জন্যও করতে হবে। আর পল্লবের জেঠি আমি বলেছি দিদি তুমি কাউকে বাড়িতে ফোন করো, কাউকে আসার জন্য বলো বাড়িতে, হচ্ছে মানে বাড়ির থেকে কাউকে বলো। তা দাদা ভাইয়ের বৌদি আজকে ট্রেনে উঠেছে, কালকে হয়তো নামবে, এই হচ্ছে কথা। আর পল্লবের জন্য তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। আর চলো আমি হচ্ছে খেতে যাব এখন, তারপরে খেতে এইদিকে বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নাঘরে। বেশি বাজে না, 8:30, 8:40 বাজে। তা বললো তাড়াতাড়ি খেয়ে নেবো, সারাদিন তো ভাত খাইনি, আর রিমি তো ঘুমিয়ে পড়েছে, রিমির জন্য নিয়ে যাব। আমি আবার একটু তরকারিটা গরম করলাম, কারণ রিমিকে তো ঠান্ডা খাবার খাওয়ায় না। তা আমি বললাম আমরা দুজন খেয়ে আর রিমির জন্য নিয়ে যাব। ও 7:30টার সময় ঘুমিয়েছে। আমি বললাম মেয়েটা তো মাত্র ঘুমিয়েছে, একটুখানি ঘুমাক, তারপরে হচ্ছে ওকে আমি পরে খাইয়ে দেবো। বললো ঠিক আছে। তা বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। কাল কোনো এক ভালো ভিডিওর সাথে তোমাদের অবশ্যই দেখা হবে।